হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে আসেন। প্রথম কয়েক বছর তারা হয়তো কোনো অ্যাপার্টমেন্টে রেন্টে থাকেন, তারপরে তারা চিন্তা ভাবনা করেন যে কোথায় বাড়ি কেনা যায়, কোথায় বাড়ি কিনতে গেলে কত সুবিধা হতে পারে। কারণ আমেরিকাতে হাউস রেন্ট অনেকটাই বেশি এবং কোভিডের পর থেকে হাউস রেন্টের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আমরা টেক্সাসের হিউস্টন শহরে থাকি। এখানে সাধারণত 1 BHK অ্যাপার্টমেন্টের রেন্ট শুরুই হয়ে থাকে প্রায় $1,1200 প্রত্যেক মাসে। এর সাথে তার সাথে অ্যাড হয়ে থাকে ইউটিলিটি বিলের মধ্যে থাকে ইলেকট্রিসিটি থাকে, ইন্টারনেট থাকে, ওয়াটার বিল থাকে, সমস্ত কিছু নিয়ে সাধারণ একটি অ্যাপার্টমেন্টের ভাড়া প্রত্যেক মাসে লাগে যায় প্রায় $1,200 থেকে প্রায় $1,500-1800 মতো। এটি ভ্যারি করে আপনি কোন অ্যাপার্টমেন্টে থাকছেন বা আপনার অ্যাপার্টমেন্টটা শহরের কোন অঞ্চলেতে অবস্থিত তার উপর। এছাড়া অ্যাপার্টমেন্টের আশপাশেতে কোনো স্কুল আছে কিনা বা কোনো অফিস পাড়া আছে কিনা বা মার্কেট প্লেসের কতটা কাছে বা মেন রোডের ওপরেতে কিনা বা কতটা কতদিন আগে তৈরি হয়েছে তার সমস্ত কিছুর ওপরেতে অ্যাপার্টমেন্টের প্রাইস সাধারণত ভ্যারি করে থাকে। তাই প্রত্যেক মাসে হিউজ পরিমাণ হাউস রেন্ট দেওয়ার পরই অনেকেই ভাবনা চিন্তা করেন যদি একটি বাড়ি কেনা যায়। তো বাড়ি কিনতে গেলে বাঙালিরা সাধারণত কোন অঞ্চলে বাড়ি কিনে থাকেন বা বাড়ি কেনার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত বা এখানকার বাড়ি কীরকম হয় সেই নিয়েই আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সাথে। শেয়ার করব আমেরিকার বাড়ি কিনতে গেলে কি কি প্রয়োজন হয় এবং বাড়ি সংক্রান্ত সমস্ত কিছুই। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমেরিকার বাড়িঘরের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বাড়িঘর মূলত 3 ধরনের হয়ে থাকে। একটি স্ট্যান্ডার্ড বাড়ি, যে বাড়িগুলোর বেসমেন্ট থাকে তাতে লন্ড্রি এবং গ্যারেজ থাকে। আরেকটা হলো কন্ডো হাউস, যে বাড়ির মধ্যে 2 বা 3টে ফ্যামিলি থাকতে পারে, সেখানেতে পার্টিশন ওয়াল থাকে, অনেকটা আমাদের দেশের শরিকি বাড়িগুলোর মতো, যেখানেতে একই বাড়িতে অনেকগুলো ফ্যামিলি থাকে এবং মাঝখানে ওয়াল দিয়ে দিয়ে ডিভাইড করা থাকে। মেন গেট আলাদা থাকে, গার্ডেন ওয়াটার বিল শেয়ার করতে হয়ে থাকে। এখানে 3 নাম্বার হলো রেঞ্জ হাউস। এখানে একতলা বাড়িগুলোকে রেঞ্জ হাউস বলা হয়ে থাকে। আমেরিকাতে আসার পর কোনো মানুষ যখন বাড়ি কিনতে যান তখন কিন্তু অনেকগুলো বিষয় তাকে মাথায় রাখতে হয়। যদি তার সন্তান থাকে তাহলে তিনি চেষ্টা করেন স্কুল ডিস্ট্রিক্টে নেওয়ার। এছাড়া বাড়ির দাম সাধারণত নির্ভর করে থাকে বাড়িটি মেন রোড থেকে কতটা দূরে বা কত বছরের পুরনো বা অফিস পাড়া থেকে কতটা দূরে বা মার্কেট প্লেসের কতটা কাছে। মূলত এই সমস্ত কারণগুলোর ওপরেতে বাড়ির দাম কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে থাকে। বাঙালিরা আমেরিকায় আসার পর যে অঞ্চলগুলোতে মূলত কম দামে বাড়ি কিনতে পারেন সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই চলে আসে নিউ ইয়র্কের বাফেলো সিটি। এখানে কিন্তু প্রচুর বাঙালিকে আপনি দেখতে পাবেন। নিউ ইয়র্কে কিন্তু বাঙালি কালচার ভীষণভাবে পালিত হয়ে থাকে, বাঙালি দুর্গাপুজো ভীষণ দেখতে পাওয়া যায়। এরপরেতে আসছে ইন্ডিয়ান স্টেট। ইন্ডিয়ানাতেও আপনি কিন্তু প্রচুর কম দামে বাড়ি দেখতে পাবেন। এছাড়া আছে জর্জিয়া স্টেটের অ্যালাবামাতে। এখানেতে অনেকে আবার বাড়ি কেনার পর সেগুলো এয়ারবিএনবিতে কনভার্ট করে দেন। তা থেকেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকে এবং সেখান থেকেও পরে আর্নিংয়ের সুযোগ রয়েছে। এরপরেই চলে আসে ওকলাহামা। ওকলাহামাতেও কিন্তু কম দামের মধ্যে আপনি বাড়ি পাবেন। এখানেও কিন্তু বাঙালির সংখ্যা অনেকই দেখতে পাওয়া যায়। এরপরেতে চলে আসি মিশিগান স্টেট। মিশিগানের পরেই আসছি টেক্সাস। টেক্সাসে স্টেট ট্যাক্স নেই এবং এখানেতে কিন্তু যেহেতু প্রচুর বড় একটি স্টেট তাই এখানেতেও কিন্তু জমি অনেক সহজলভ্য এবং এখানেও কিন্তু অনেক মানুষ কিন্তু এখানেতে বাড়ি করে থাকেন। এরপরেই চলে আসে পেনসিলভেনিয়ার নাম। এখানেও কিন্তু বহু বাঙালি বঙ্গদেশ থেকে আসার পর আমেরিকার এই জায়গাগুলোতে বসবাস করে। তবে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে আপনি প্রচুর বাঙালি দেখতে পাবেন। নিউ ইয়র্ক, নিউ জার্সির পর জর্জিয়া এবং মিশিগানেতেও কিন্তু বাঙালির সংখ্যা কিন্তু প্রচুর। বাফেলো শহরে প্রচুর ঠান্ডা যেরকম দেখতে পাওয়া যায় সেরকম বাফেলোতে কিন্তু প্রচুর বাঙালির আনাগোনা দেখতে পাওয়া যায়। ক্যালিফোর্নিয়াতেও আপনি বাঙালি পাবেন, তবে ক্যালিফোর্নিয়া একটু কস্টলি, তবে এখানেতে ঠান্ডাও অনেকটা বেশি।
এখানেতে এমন অনেক শহর রয়েছে যেখানে যেরকম ধরুন নিউ ইয়র্কের কথা যদি বলি, নিউ ইয়র্কে কিন্তু বাড়ির দাম প্রচুর। সেক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন যারা নিউ ইয়র্কে চাকরি করার পর নিউ জার্সিতে থাকেন এবং নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক ড্রাইভ করে আসেন। এরকম অনেক মানুষই দেখতে পাওয়া যায়। তবে আপনি যে অঞ্চলেই থাকবেন সেই অঞ্চলের ক্রাইম রেট বা সেই অঞ্চল সম্পর্কে আপনি প্রথমেই কিন্তু একটু রিসার্চ করে নেবেন, কারণ একদম সম্পূর্ণ অন্য একটি দেশ। সেই দেশে থাকতে গেলে আপনার প্রত্যেকটা অঞ্চলেরই যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা রয়েছে। সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেকে দেখে নিতে হবে। এখন আমি আমেরিকার পথঘাটের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন চারিধারে সবুজ গাছপালা আর তার বুক চিরে কি সুন্দর রাস্তা, এবং এই ইয়েলো বর্ডারটা হচ্ছে রাস্তার ডিভাইডারের কাজ করে। কিন্তু এখানকার সমস্ত গাড়ি কিন্তু এখানকার রাস্তার যে ট্রাফিক রুলস সেটা কিন্তু ভীষণভাবে ফলো করে। এখানেতে সচরাচর সেরকমভাবে পুলিশ দেখতে পাওয়া যায় না, তাও কিন্তু এখানকার মানুষরা কিন্তু ভীষণই ডিসিপ্লিনড। এখানকার গাড়িগুলো কিন্তু ভীষণই ডিসিপ্লিনডভাবে রাস্তায় চলাফেরা করে। তবে আপনার যদি নিজস্ব গাড়ি না থাকে আমেরিকাতে, আপনি যে অঞ্চলে রয়েছেন সেই অঞ্চলের পাবলিক ট্রান্সপোর্টের কীরকম সুযোগ সুবিধা সেই ব্যাপারেতে একটু খেয়াল রাখবেন। সাধারণত আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট বড় শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ। অন্যান্য ছোট বা মাঝারি মানের শহরগুলোতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ, তাই সেই দিকটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমেরিকার বাড়িঘর বেশিরভাগই কাঠের তৈরি। এখানকার বেসমেন্ট সিমেন্টের হলেও এখানকার যে সমস্ত ওয়ালগুলো দেখতে পাওয়া যায় সেগুলো সবই কাঠের তৈরি। কাঠের বাড়িতে থাকার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ। কাঠের বাড়িতে থাকার যেমন কিছু সুবিধাও রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। কাঠের বাড়ি তৈরি হওয়া শুরু হয়ে থাকে প্রধানত 1600 শতক থেকে, যখন এক লপ্তে প্রচুর বাড়িঘরের প্রয়োজন হয়েছিল তখন কম সময় বাড়ি বানানোর তাগিদেই এই কাঠের বাড়ি তৈরি করা শুরু হয়ে থাকে। আর আমেরিকাতে তো দেখতেই পাচ্ছেন চারিধারে প্রচুর গাছপালা, কাঠ এখানেতে অনেক সহজলভ্য। কাঠের বাড়ি বানানোর খরচাও তাই অনেক কম এবং সময়ও অনেক কম লাগে, তাই এখানেতে কাঠের বাড়িতে কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে। আর কাঠের বাড়ির সুবিধা হলো আমেরিকাতে কিছু কিছু অঞ্চলে শীতকাল প্রচণ্ডই বরফ পড়ে থাকে, তো সেই সমস্ত অঞ্চলে কাঠের বাড়ি থাকলে কাঠের বাড়ি কিন্তু অতটা ঠান্ডা লাগে না। আর কাঠের বাড়ির আরেকটি সুবিধা হলো কাঠের বাড়ি তৈরিতে খরচাও যেরকম কম থাকে, তেমন এখানকার অনেক আমেরিকানদের দেখতে পাওয়া যায় তারা একই বাড়িতে বেশি দিন থাকে না, কখনো শহরাঞ্চলে থাকে কখনো গ্রামাঞ্চলে থাকে। এবার যখন যে অঞ্চলে থাকে তখন তারা সময় মতো কাঠের বাড়িটাকেও কিন্তু অনেক সময়তেই শিফট করে নিয়ে যেতে পারে। তবে কাঠের বাড়িতে বসবাস করার যেমন কিছু সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। অসুবিধার মধ্যে হলো যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা এটি খুব ভালোভাবে বুঝবেন। যদি কেউ অ্যাপার্টমেন্টে থাকেন এবং ওপরের ফ্লোরে যখন কোনো মানুষ চলাফেরা করে তখন তার পায়ের শব্দ নিচের তলাতেই ভীষণভাবেই সেটা অনুভব করা যায়। আর আরেকটি হলো কাঠের বাড়ি থেকে কিন্তু সহজে আগুন লেগে যায়। অনেক সময়তেই আমেরিকাতে কিন্তু আগুন প্রচুর দেখতে পাওয়া যায়, আগুন লাগার খবর আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময়তেই পেয়ে থাকি। তাই কাঠের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ এখানেতে কার্পেটের ব্যবহার হয়ে থাকে এবং কার্পেট একবার সহজে যদি আগুন লেগে যায় তাহলে সেটা সহজে ছড়িয়ে পড়ে যায়। আমেরিকাতে মানুষ প্রথম আসার পর প্রথমে কিছুদিন হয়তো রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকেন, কিন্তু তারপরেতে তারা কোনো নিজেদের বাড়ি কিনে নেওয়ার চেষ্টা করে থাকেন। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার বাড়িঘর সম্পর্ক ডিটেলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।